চিত্রা বুড়ি তার কুড়ে ঘরটিকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল। সে দৃষ্টি ফিরিয়ে দেখে যে পুকুরে ক্রমশ জল বেড়ে চলছে। জল বাড়তে থাকার সাথে সাথে তার ঘরটির একটি অংশ ক্রমশ পানিতে ডুবতে থাকে। হ্যাঁ গো বাবা, আমায় 2 পয়সা ভিক্ষে দাও না। ও চিত্রাবুড়ি, কালও তো তোমায় 2 পয়সা ভিক্ষা দিলাম গো, আজও তুমি ভিক্ষা চাইছো? বলি, রোজ রোজ তুমি যদি একই লোকের কাছে ভিক্ষা চাও, তবে তো দেখছি তোমার জন্যই পকেটে টাকা পয়সা জমিয়ে রাখতে হবে গো। আর তুমি চাওয়া মাত্রই সে পয়সা থেকে তোমাকে দিতে হবে। বলি, তুমি ভিক্ষা ছাড়া আর কিছুই করতে পারো না নাকি? এভাবে কি কারো জীবন চলে নাকি? আমি তো কারো কাছে ভিক্ষে চাইতে চাই না, তবে আজকের দিনে ভিক্ষে ছাড়া তো আমার জীবনই চলে না। আমিও তো ভাবি যে কবে আমার প্রাণটা বেরিয়ে যাবে আর কবে এসব শেষ হবে। আহা, তুমি আবার শুধু শুধু কান্না ধরলে কেন গো? তোমাকে কি আমি মরার কথা বললাম নাকি? আমি তোমায় বলতে চাইছি যে তুমি তো চাইলে লোকের বাড়ি কাজও করতে পারো, কাজ করে পয়সা উপার্জন করে নিতে পারো, কিন্তু ভিক্ষা করলে কে তোমায় রোজ রোজ ভিক্ষা দেবে বলো তো? বুড়ো বয়সে আমাকে কে কাজ দেবে বলো তো? আমি তো কাজই করতে চাই। বড় বাড়িতে কাজের খোঁজও করেছিলাম। একদিন কাজ করতে গেলাম, পরদিন আমার হাত থেকে খাবারের বাটিটা পড়ে যাওয়ায় আমায় কাজ থেকে তাড়িয়ে দিল। কি আর বলবো বাবা, বয়স হয়েছে তো, হাত পা কাঁপে বলে ঠিক মতো কাজও করতে পারি না, তাই কেউ কাজে রাখে না। তাহলে আর কি, ভিক্ষা করেই চলো। এই নাও, আরো 2 পয়সা দিলাম। তুমি আমার কাছে আর 2-4 দিনের মধ্যে কোনো ভিক্ষা চাইবে না কিন্তু, এই বলে দিলাম। এই কথা বলেই নিতাই নামের সেই লোকটা চিত্রা বুড়িকে 2 পয়সা ভিক্ষে দিয়ে সেখান থেকে চলে যায়। কেউ আছো নাকি বাড়িতে? ও চিত্রা বুড়ি, বলো না কি হয়েছে? ভিক্ষে চাইতে এসেছো তো? ভিক্ষেরি বুড়ি রে, ভিক্ষে চাইতেই তো আসবে, এটাই তো স্বাভাবিক। তা বলছি, ভিক্ষা দেবার আগে আর একটু জল খেতে দেবে? বড্ড জল তেষ্টা পেয়েছে। দাঁড়াও, দিচ্ছি। এরপর মিনু নামের সেই মহিলা তার বাড়ির ভেতরে যায় আর একটু পর সে একটি গ্লাসে জল নিয়ে বুড়িকে খেতে দেয়। বিধাতা তোমার মঙ্গল করুন মা, ক্ষুধার্তকে খেতে দিলে আর তৃষ্ণার্তকে পান করতে দিলে বিধাতা তার মঙ্গল করেন। সুখী হও মা। বলছি, এবার আমায় কিছু ভিক্ষা দিবে? আজ তোমায় ভিক্ষা দিতে পারবো না, ঘরে নতুন নতুন ধান উঠেছে আজ। তবে তুমি চাইলে তোমায় একবেলার 1 মুঠো খাবার দিতে পারি। বেশ তো, তাহলে আমায় কটা খেতেই দাও। সে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, খেতে পেলে বড্ড উপকার হবে। ঠিক আছে, তুমি তাহলে বারান্দায় বসো, আমি তোমার খাবার এনে দিচ্ছি। এরপর সেই মহিলা রান্নাঘর থেকে খাবার এনে চিত্রা বুড়িকে খাবার খেতে দেয়। চিত্রা বুড়ি দুপুরের খাবারটা সেই মহিলার বাড়িতেই সেরে নেয়। এরপর সে সারাদিন ভিক্ষা করা শেষে বাড়ি ফিরে যায়। এইভাবে প্রতিদিন সকালবেলা বুড়ি পুকুর পাড় দিয়ে হাঁটতে থাকে। সে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে চায়, কিন্তু গ্রামের মানুষরাও সব সময় তাকে সাহায্য করত না। বয়স বাড়ছে, কিন্তু সুখের দিন তো আর এলো না জীবনে। এমন দিনও কাটছে আমার। হায় বিধাতা, এক সময় 2 হাতে কত কাজ করেছি, আজ কাজ করতে পারি না বলে কারো কাছে কোনো দাম নেই। 2 হাত পাততে হচ্ছে লোকের দাঁড়ে দাঁড়ে, কিন্তু 2 হাতকেই মানুষ ফিরিয়ে দিচ্ছে। পুকুর পাড়ে থাকায় ঘরটিও ভেঙে যাচ্ছে। বর্ষাকাল শুরু হয়ে গেলে ঘরের চাল থেকে বৃষ্টির জল গড়িয়ে পড়বে। এইদিকে চারপাশে পুকুরের জল বাড়তে থাকায় ঘরের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। কি করব, কোথায় যাবো আমি? আমার তো যাবার কোনো জায়গা নেই। যাওয়ার জমি বলতে শুধু এইটুকু ঘরই। ওমা, আমার পুকুর পাড়ে দেখি বড় বড় কচু পাতার গাছ হয়েছে। কচু পাতা তো জলে ভেজে না, বর্ষার সময় ঘরে টিকতে না পারলে এই কচু পাতার নিচেই আশ্রয় নিতে হবে দেখছি। ইস, কত বড় বড় সুন্দর সুন্দর কচু পাতা হয়েছে। ইচ্ছে করছে এই পাতাগুলো দিয়ে সুন্দর একটা ঘর বানিয়ে ফেলি। না, এখানে বসে না থেকে বাজারে গিয়ে দেখি কোনো মিস্ত্রি রাজি হয় কিনা আমার ঘরটা মেরামত করে দিতে। এরপর চিত্রা বুড়ি যায় বাজারের দিকে। এই যে ভাই, শুনছো? হ্যাঁ বুড়িমা, বলো। তুমি হঠাৎ কাঠের দোকানে এসেছো কেন? ও, ভিক্ষা চাইতে এসেছো বুঝি? আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, দাঁড়াও, দিচ্ছি তোমায় ভিক্ষা। না, আজ তোমার দোকানে আমি ভিক্ষে চাইতে আসিনি গো।
ভিক্ষে দেওয়ার বদলে আজ যদি আমার একটা উপকার করতে তাহলে বড্ড উপকৃত হতাম। কি উপকারের কথা বলছো গো বুড়িমা তুমি আমার কাছে, বলো তো দেখি। বাবা গো, আমাকে তো কম বেশি সবাই চেনো, আমার বাড়ি ঘরের কি অবস্থা তাও তো জানো। কুড়ে ঘরের চাল থেকে বর্ষার দিনে পানি চুইয়ে চুইয়ে ঘরের ভেতর পড়ে। অমন ঘরে বর্ষার দিনে থাকা বড্ড দায়। ঘরের চাল ঠিক না থাকলেও তবু একখানা ঘর তো ছিল, কিন্তু এখন যে ঘরের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, পুকুরে জলও বাড়ছে। পুকুরের পেছনে কুড়িয়ে পাওয়া গাছের টুকরো জমিয়ে রেখেছি ঘর মেরামত করার জন্য। কিন্তু ঘর মেরামত করার পরিকল্পনা যতই করি না কেন, একা একা তো কাজ করতে পারবো না। তাই এলাম তোমার কাছে। তুমি তো কাঠ মিস্ত্রি, ঘর মেরামত করার সব কায়দা কানুন জানো তুমি। তাই বলছি বাবা, তুমি একবার আমার বাড়ি যাবে, আমার ঘরটা একটু মেরামত করে দিতে। ও বুড়িমা, তুমি তো এই মাত্রই বললে যে তোমার ঘরের নিচ থেকে নাকি মাটি ভেঙে পড়ে যাচ্ছে পুকুরে। তাহলে সেই ঘর আমি কি করে মেরামত করব বলো? ঘর ওপর থেকে মেরামত করলে কি হবে? নিচ থেকে তো ভেঙে সেই পুকুরেই পড়ে যাবে। আর তাছাড়া তোমার তো বাড়তি জমিও নেই যে তুমি ঘরটি সারিয়ে অন্য কোথাও করবে। আমি বলি কি, তুমি একবার মোড়লের কাছে যাও, সেখানে গিয়ে দেখো সে তোমায় জমির ব্যাপারে কোনো সাহায্য করতে পারে কিনা। তুমি কথাটা ঠিকই বলেছো, তবে ঠিক আছে, তাহলে তাই দেখি। তাছাড়া তুমি একার কতটুকু পারবে? আমার ওই ঘরটা সারাতে বেশ কিছু টাকাও তো লাগবে, অথচ আমার কাছে কোনো টাকাই নেই। মোড়লের কাছে গিয়ে দেখি হয়তো কোনো সাহায্য পেতেও পারি। এরপর চিত্রা বুড়ি বাজার থেকে ফিরে আসেন। চিত্রা বুড়ি হাঁটতে শুরু করেন গ্রামের দিকে। গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে গিয়ে পৌঁছায় গ্রামের সবচেয়ে বড় বাড়িটির সামনে। বাড়িটি ছিল মোড়লের বাড়ি। সেখানে পেছনের বাগানে কিছু কৃষি কাজ চলছে। চিত্রা বুড়ি এসে মোড়লকে খুঁজতে থাকেন। মোড়ল কর্তা, ও মোড়ল কর্তা। কি চাই চিত্রাবুড়ি? তোমার তো ভিক্ষা চাই, তাই তো? এই, তোরা কে কোথায় আছিস রে? চিত্রাবুড়িকে কটা পয়সা দিয়ে দে তো। না 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 মোড়ল কর্তা, আমি ভিক্ষে চাইতে আসিনি, এসেছি অন্য একটা বিষয়, খুব দরকারে। তোমার আবার বাকি কাজ কি? আবার কি দরকার বললো তোমার? মোড়ল কর্তা, আমার ঘরটা ভেঙে গেছে, পুকুরের থেকে মাটি সরে যাচ্ছে, ঘরের নিচটা তো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার কাছ থেকে আমি একটু সাহায্য পেতে পারি? তোমার ঘর তো ভাঙছেই, তুমি ঘর ঠিক করে কি করবে বলো তো? পুকুরে তো সব ভেঙে যাচ্ছে, আর তোমার ঘরও তলিয়ে যাচ্ছে। তাহলে এই ঘর মেরামত করে কি লাভ? মেরামত করার পর তো সেই পুকুরেই তলিয়ে যাবে, তাই না? কিন্তু মোড়ল কর্তা, আমার কাছে তো আর কোনো উপায় নেই। আমার কাছে কোনো বাড়তি জমিও নেই। ওই ঘরটুকুই যা আছে ওইটুকুই সব। আমি যদি একটু জমি পাই, সেখানে ঘর বানিয়ে থাকতে পারবো। আপনি কি আমায় একটু জমি দিয়ে সাহায্য করবেন? জমি? জমি কি তোমার মামার হাতের মুয়া নাকি যে চাইলেই পেয়ে যাবে? তোমায় আর কি বলি চিত্রাবুড়ি, গায়ের প্রত্যেকটা লোকই মনে করে মোড়ল বোধহয় সবকিছু নিয়ে বসে আছে, আর তারা চাওয়া মাত্রই সেসব সবাইকে দিয়ে দেব। শোনো চিত্রাবুড়ি, আবদারের একটা সীমা থাকা দরকার। মোড়ল কর্তা, আমি বড্ড অভাগা, আমার তিন কুলে কেউ নেই, ছেলে পুলেও নেই। আজ যদি আমার ছেলে পুলে থাকতো তবে হয়তো আমার এই দশা হতো না। আগে আপনার বাড়িতে কত কাজ করতে এসেছিলাম, আমায় একটা কাজও দেননি। আজ যদি একটা কাজ দিতেন তাহলে হয়তো আমায় ভিক্ষে করতে হতো না। আচ্ছা মোড়ল কর্তা, আপনার কাছ থেকে আমার কোনো জমি চাই না, তবে আমায় একটু থাকার মতো আশ্রয় করে দিন না। আমি তো আপনার গ্রামেরই মানুষ, আমার ভালো মন্দ তো আপনারও দেখা উচিত। চুপ চুপ, এসব ন্যাকা কান্না আর শুনতে পারি না। এতদিন দুটো পয়সা ভিক্ষা করতে এসেছে, আর আজ জমি ভিক্ষা চাইছে। হাত পেতে নিতে নিতে নেওয়ার হাতটা এতই বড় হয়ে গেছে যে যত সব। এক্ষুনি যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও আমার বাড়ি থেকে বলছি। এরপর বুড়ি হতাশ হয়ে কিছুক্ষণ মোড়লের দিকে তাকিয়ে থাকে, তারপর কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মোড়ল আমাকে কোনো সাহায্যই করলো না, তাহলে আমি একদম কিচ্ছু করতে পারবো না। আমি কি আমার ঘরটিকে রক্ষা করতে পারবো না? আমি নিজের পথ নিজেই চলবো, আমার কারো সাহায্যের দরকার নেই। আমি আমার ঘর একাই মেরামত করব। একটু একটু করে সাহায্য বা জমি চাইতে গিয়ে আমি যদি কিছুই না পাই, তবে আমার ঘর আমি একাই করে তুলবো। আয় চুপ চুপ, এসব ন্যাকা কান্না আর শুনতে পারি না। এতদিন দুটো পয়সা ভিক্ষা করতে এসেছে, আর আজ জমি ভিক্ষা চাইছে। হাত পেতে নিতে নিতে নেওয়ার হাতটা এতই বড় হয়ে গেছে যে যত সব। এক্ষুনি যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও আমার বাড়ি থেকে বলছি। মোড়ল আমাকে কোনো সাহায্যই করলো না, তাহলে আমি একটু থাকার মতো আশ্রয় করে দিন না।
মরতে হলে মরবো, কিন্তু হারবো না কারো কাছে। এরপর বর্ষাকাল শুরু হলো। বৃষ্টি ছিল প্রবল। চিত্রা বুড়ি সেই কুড়ে ঘরটি একেবারে ভেঙে পুকুরে পড়ে গেল। চারপাশে পানি আর কাদা। একদিন চিত্রা বুড়ি বসে বসে চিন্তা করতে থাকে, আর সে ভাবতে থাকে, এই কচু পাতা তো বৃষ্টির জল থেকে আমায় রক্ষা করছে। যদি আমি আমার পাতার ঘর বানাই, তাহলে হয়তো ঠান্ডা ও বৃষ্টির হাত থেকে বাঁচবো। এরপর চিত্রা বুড়ির চোখে এক নতুন আশা দেখা দিল। সে পুকুর পাড়ে বিভিন্ন কচু পাতার গাছ সংগ্রহ করলো এবং তা দিয়ে একটি ছোট্ট ঘর বানানোর চেষ্টা করলো এবং চিত্রা বুড়ি কচু পাতার ঘর তৈরি করলো। তার ছোট্ট ঘরটি দেখতে অনেকটা আশ্রয়স্থলের মতো। ভিখারি চিত্রা বুড়ির পুকুর পাড়ে কচু পাতার ঘর তৈরি করার পর সেই ঘরে থাকতে শুরু করে এবং পুকুর পাড়ে কচু পাতার ঘরটিতে থাকতে প্রথম প্রথম সে বেশ ভালো অনুভব করে। বাহ, ঘরটিতে থেকে খুব আরাম। ঠান্ডা থেকে আশ্রয় দেয়, ঝড় বৃষ্টির জল থেকে রক্ষা করে। আচ্ছা, এই ঘরটিতে আমি সারা জীবন থাকতে পারবো তো? প্রথম প্রথম যদিও এই ঘরে থাকতে সবকিছু অদ্ভুত লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে ঠিক মতো যত্ন নিতে পারলে হয়তো এখানে ভালোভাবেই থাকতে পারবো।